মূল গল্পটি সাধু ভাষায় রচিত, তবে আপনাদের অনুভবকে আরও কাছে আনতে এটি চলিত ভাষায় সহজভাবে তুলে ধরা হলো। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল, তখন কে জানত সে বোবা হবে? তার দুটো বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তাই মিলের অনুরোধে তার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করছে। যে কথা বলে না, সে যে অনুভব করে, এটা সকলের মনে হয় না। এজন্য তাহার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত। সে যে বিধাতার অভিশাপ রূপে তার পিতৃগৃহে এসে জন্মগ্রহণ করেছে, এ কথা সে শিশুকাল হতে বুঝে নিয়েছিল। তাহার ফল এই হয়েছিল, সাধারণের দৃষ্টিপথ হতে সে আপনাকে গোপন করিয়া রাখতে সর্বদা চেষ্টা করত। মনে করত, আমাকে সবাই ভুললে বাঁচি, কিন্তু বেদনা কি কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। বিশেষত তার মা তাকে নিজের একটা ত্রুটিস্বরূপ দেখতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলে মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তার অন্য মেয়েদের চেয়ে যেন একটু বেশিই ভালোবাসতেন। কিন্তু মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, আর তার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কেঁপে উঠত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি, সেটা আমাদের অনেকটা নিজের চেষ্টায় গড়ে নিতে হয়, অনেকটা তর্জমা করার মতো। কিন্তু সময়ে ঠিক হয় না। ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না, মন আপনি তাহার উপর ছায়া ফেলে। ভাব আপনি তার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, কখনো মানভাবে নিভিয়ে আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়া ওঠে। মুখের ভাব বই আজন্মকাল যার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম, উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো, উদয়ন্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাকে এক প্রকার ভয় করত, তার সাথে খেলা করত না। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তার প্রসার নয়। নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করে কাজ করে যায়। দুই ধারের গ্রামের সকলের সঙ্গে তার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চ তট। নিম্ন তল দিয়ে গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। বাণীকণ্ঠের ঘর নদীর একবারে উপরেই। তার বাখারির বেড়া, আটচালা, গোয়াল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখন অবসর পায়, তখন সেই নদী তীরে এসে বসে। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয়।
যেন তাহার হয়ে কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সাথে এক হয়ে সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট এসে ভাঙিয়া ভাঙিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, এটাও বোবার ভাষা। বড় বড় চপুল বিশিষ্ট সুভার যে ভাষা, তারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিলিরবপূর্ণ তৃণভূমি হতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খেতে যেত, গৃহস্থেরা ঘুমাতো, পাখিরা ডাকত না, খেয়া নৌকা বন্ধ থাকত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থেমে গিয়ে ভয়ানক বিজন মূর্তি ধারণ করত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। সুভার যে গুটি কতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নয়। গোয়ালের দুটো গাভী, তাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তারা কখনো শোনেনি, কিন্তু তার পদশব্দ তারা চিনত। তার কথাহীন একটা করুণ সুর ছিল, তার মর্ম তারা ভাষার অপেক্ষা সহজে বুঝত। সুভা কখন তাদের আদর করছে, কখন ভর্ৎসনা করছে, কখন মিনতি করছে, তা তারা মানুষের অপেক্ষা ভালো বুঝত। সুভা গোয়ালে ঢুকে দুই বাহুর দ্বারা সর্বশরীর গ্রীবা বেষ্টন করে তার কানের কাছে আপন গণ্ডদেশ ঘর্ষণ করত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তার প্রতি নিরীক্ষণ করে তার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করে গোয়াল ঘরে যেত। তাছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনতে হতো, সেদিন সে অসময়ে তার এই মুখ বন্ধু দুটির কাছে আসত। তার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হতে তারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝতে পারত, এবং সুভার গা ঘেঁষে এসে অল্প অল্প তার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করত। এছাড়া ছাগল, বিড়াল শাবকও ছিল, কিন্তু তাদের সাথে সুভার এরূপ সম্মুখভাবে মৈত্রী ছিল না। তথাপি তারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। বিড়াল শিশুটি দিনে এবং রাতে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করে সুখ নিদ্রার আয়োজন করত, এবং সুভা তার গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙুল বুলাইয়া দিলে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এমন অভিপ্রায় প্রকাশও করত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটেছিল, কিন্তু তাহার সাথে বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। গোসাইদের ছোট ছেলেটি, তার নাম প্রতাপ। লোকটি নিতান্ত অক্রমণ্য। সে যে কাজকর্ম করে সংসারের উন্নতি করতে যত্ন করবে, বহু চেষ্টার পর বাবা মা সে আশা ত্যাগ করেছিল। অক্রমণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। শহরে যেমন এক আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে 2-4টি অক্রমণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটি লোক কম পড়ে, সেখানেই তাদের হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। এতে অনেকটা সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদী তীরে একে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যেত, এবং এই উপলে সুভার সাথে তার প্রায় সাক্ষাৎ হতো। যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা
একটা সঙ্গী পেলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এজন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝত। এজন্য সকলে শুভাকে শুভা বলতো। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করে শুভাকে সু বলে ডাকত। শুভা তেঁতুল তলায় বসে থাকতো আর প্রতাপ অনতি দূরে ছিপ ফেলে জলের দিকে চেয়ে থাকত। প্রতাপের একটা করে পান বরাদ্দ ছিল, শুভা তা নিজে সাজিয়ে আনত এবং বোধ করি অনেকক্ষণ বসে বসে চেয়ে চেয়ে ইচ্ছা করত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করতে, একটা কোনো কাজে লাগতে। কোনো মতে জানাইয়া দিত এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। কিন্তু কিছুই করার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাতে ইচ্ছা করত যা দেখে প্রতাপ আশ্চর্য হয়ে যেত। বলতো, তাই তো, আমাদের শুভির যে এত ক্ষমতা তা তো জানতাম না। মনে করো শুভা যদি জলকুমারী হতো, আস্তে আস্তে জল হতে উঠে এসে একটা সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রেখে সেই মানিক নিয়ে জলে ডুব মারত এবং পাতালে গিয়ে দেখত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসে? আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু। আমাদের সেই সু, সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তা কি হতে পারত না? তা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব না। কিন্তু তবুও সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মে বাণীকণ্ঠের ঘরে এসে জন্মেছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই